বলে রোদসীর কাছে রিন্তিহাকে বাড়িয়ে দিল। রোদসীও কোনো কথা না বলে ওকে কোলে নিয়ে নিতেই উচ্ছ্বাস কাবার থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রোদসী সেদিকে একবার তাকিয়ে আবারও রিন্তিহার দিকে খেয়াল দেয়। আসলে এমন অন্যমনস্ক হওয়া উচিত হয়নি। লোকটা কতগুলো কথা শুনিয়ে চলে গেল। উচ্ছ্বাস যখন ওয়াশরুম থেকে বের হলো, সে হেঁটে আয়নার সামনে দাঁড়াতে আয়নাতে একটা নান্দনিক দৃশ্য তার চোখে পড়ল। ঠোঁটে একটা প্রশান্তির হাসি খেলে গেল। যাক, এবার ঘরটা পূর্ণ লাগছে। সে এমন একটা দৃশ্য দেখবে সে কখনোই ভাবেনি। সে এবার ঘুরে বেডের দিকে তাকায়। রোদসী একটা শাড়ি পরা আর পাশে মেয়ে ঘুমিয়ে আছে। রোদসী ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে মেয়েকে কেমন আগলে রেখেছে, এটাই বোধহয় প্রতিটা বাবার প্রশান্তির দৃশ্য। উচ্ছ্বাস এগিয়ে আসলো, এসে রোদসীর পাশে ধীরে বসে পড়ল। তারপর মেয়ের দিকে তাকালো। মেয়ে গভীর ঘুম। মাত্র 4 মাস চলছে মেয়েটার। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে মেয়ের কপালে চুমু খায়। ওখান থেকে উঠে মেয়ের থেকে চোখ সরিয়ে রোদসীর দিকে তাকিয়ে রোদসীকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। আচ্ছা, রোদ পাখি কি আগের থেকে সুন্দর হয়েছে? কোথায় যেন উচ্ছ্বাস শুনেছিল মেয়েরা মাতৃত্বের পর সৌন্দর্য আরো বেড়ে যায়। তাহলে রোদসীকেও কি সুন্দর লাগছে? কিন্তু উচ্ছ্বাসের কাছে রোদসীকে সবসময়ই সুন্দর লাগে, আর এখন তো এতদিন দেখার পর আরো বেশি সুন্দর লাগছে। উচ্ছ্বাস এগিয়ে রোদসীর কপালে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। আবারও উঠে বসে মেঝেতে তাকায় আর ভাবে, উচ্ছ্বাস যত যাই করুক, দিন শেষে এই মানুষটার কাছে উচ্ছ্বাস সব থেকে বেশি অসহায়। উচ্ছ্বাস মুখে যতই বলুক রোদসীকে মুক্তি দিয়েছি, চলে যেতে, তাকে লাগবে না, কিন্তু সে রোদসীকে কোথাও যেতে দিবে না। উচ্ছ্বাস রোদসীকে খোঁজার জন্য কত কি করেছে, এটা একমাত্র উচ্ছ্বাসই জানে। প্রতিটা দিন নরকের মতো লেগেছে রোদসীকে ছাড়া। রোদসীর চিন্তায় কোথায় গেছে, কার কাছে আছে, বা খারাপ কোনো জায়গায় নেই তো? এসব ভাবনায় উচ্ছ্বাস ঘুমোতে পারেনি। এসব ভাবনা থেকে বেরিয়ে উচ্ছ্বাস উঠে রিন্তিহার পাশে যেয়ে শুয়ে পড়তেই রোদসী চোখ খুলে সিলিংটার দিকে তাকায়। চোখের কার্নিশ থেকে অশ্রুর জলরাশি গড়িয়ে পড়ল। ওভাবেই তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর মুখ ঘুরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায়। লোকটার এভাবে ঘুমাতে দেখে যে কেউ দেখে বলবে, নিঃসন্দেহে এই জগতের সব থেকে সুখী মানুষটা বোধ হয় এই ঘরে শুয়ে আছে। রোদসী আস্তে করে উঠে বসলো। তারপর কি মনে করে উঠে লাইট অফ করে ঘরের টিমটিমে আলোর বাতিটা জ্বালিয়ে দিয়ে বারান্দার পর্দাগুলো সরিয়ে দিল। বাহির থেকে একটা ঠান্ডা বাতাস আসছে। ওভাবে আবারও ফিরে এসে উচ্ছ্বাসের সামনে এসে দাঁড়ায়। আবার মেয়ের দিকে তাকায়। রিন্তিহা ঠিকভাবেই রাখা রয়েছে, সে এখন ঘুমোচ্ছে। রোদসী কিছু ভয়ে ভয়ে উচ্ছ্বাসের পাশে বসল। তারপর পা উঠিয়ে বিছানা উঠিয়ে আবার উচ্ছ্বাসের মুখের দিকে তাকালো। না, সব ঠিকঠাকই আছে। রোদসী নিজেকে কেমন চোর চোর লাগছে। লাগুক, তবুও এখন কিছু করার নেই। লোকটা তাকে ভালোবেসে গেছে, বিপরীতে রোদসী তাকে শুধু কষ্টই দিয়েছে। সব চিন্তা বাদ দিয়ে চুপচাপ উচ্ছ্বাসের পাশে শুয়ে পড়ল। তারপর চোখ ঘুরিয়ে আবারও উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে সব ঠিকঠাক দেখে রোদসী উচ্ছ্বাসের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে। না, এবার শান্তি লাগছে। এতদিন এই শান্তিটাই রোদসী খুঁজেছিল, এটাই আবারও পেল। এর থেকে শান্তির আর কি আছে? রোদসী ঘুমানোর কিছু সময় পর উচ্ছ্বাসের ঘুম ভেঙে যায়। বুকের উপর ভারী ভারী লাগতেই চট করে তাকায়। রোদসী এভাবে তার বুকের উপর ঘুমাতে দেখে মুখে হাসি ফুটল। মেয়েটা বড্ড বোকা, তাকেই পড়াবে আবার তার কাছে শান্তি খুঁজবে। উচ্ছ্বাস হাত উঠিয়ে রোদসীকে আরো সুন্দর করে আগলে নিল নিজের মাঝে। তারপর পাশে তাকিয়ে মেয়েকে দেখে নিয়ে এবার একটা শান্তির ঘুম দেয়। সকাল সকাল সবাই নাস্তা করে যে যার কাজে চলে যায়, আর রোদসীর বাসার লোকেরা কালকে চলে গিয়েছিল। আজকে আবিদ আসলে বৃষ্টিও চলে যাবে। বলতে বলতে আবিদও এসে পড়ে। বৃষ্টিকে সবাই বিদায় দিয়ে রোদসী কি মনে করে দাদুর রুমে নক করে। সবাই যে যার কাজে ব্যস্ত থাকায় রোদসী দাদুর রুমে দাদু ছাড়া আর কাউকেই দেখতে পায় না। দাদু রোদসীকে দেখে কিছুটা শক্ত মুখে বলে, কিছু বলবি নাদবো? আসবো। আয়। রোদসী এসে দাদুর পাশে বসে। উর্জাকে দাদুর বিছানায় শোয়ায়। উর্জা ঘুমোচ্ছে, তাই দাদুর দিকে তাকালো। দাদু এতক্ষণ রোদসীর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল, তা দেখে রোদসী চোখ নামিয়ে নিল। তারপর মিনমিন করে বলল, দাদু, আমাকে ভুল বুঝো না। আমি আসলে একটা ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দাদু কিছু বলল না। সে চোখ সরিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। ওইখানে চোখ রেখেই বলল, ভেবেছিলাম তোর কাছে আমার দাদু ভাইটা ভালো থাকবে,
তুই ওকে দেখে রাখবি, কিন্তু তুই যে এত বড় একটা বোকামি করবি তা আমি কখনো ভাবতে পারিনি। ছেলেটা অনেক কষ্ট করেছে তার জীবনে, কিন্তু তার বদলে ভালোবাসা খুব কমই পেয়েছে। ভেবেছিলাম তোর কাছে দাদুভাই ভালো থাকবে, আর শেষে কিনা তুই ওকে কষ্ট দিলি। রোদসী ছলছল চোখে তাকিয়ে আছে দাদুর দিকে। সে এসব করতে চায়নি, কিভাবে হয়ে গেল সে নিজেও জানে না। দাদু আবারও বলতে শুরু করে, আমরা সবসময় যা দেখি তা কখনো ভুলও দেখি, মাঝে কখনো কখনো ভুলও দেখি। মানছি উচ্ছ্বাসের অসুস্থতার কথা তোকে আমরা লুকিয়েছি, কিন্তু এগুলো ছাপিয়েও একটা সত্যি হলো, আমরা তোকে অনেক ভরসা করতাম। ও তোকে অনেক ভালোবাসে। এই কাজটা করার আগে একবার উচ্ছ্বাসের কথা মনে হয়নি? বুক কাঁপেনি? রোদসী এবার কেঁদে দিল, তারপর বলল, দাদু, আমি একটা বোকামি করেছি, মানছি। এবারে আর দোষারোপ করব না। নিজেকে অপরাধী মনে হয়, আমার কষ্ট হয় তোমাদের দিকে তাকাতে, আমার ভয় হয়, কেমন বুক কাঁপে। ভয়? আর বিপাশার কথায় এত বড় একটা অঘটন ঘটালি, সেটা বুঝি ভয় করেনি? রোদসী বিস্ফারিত নয়নে তাকালো। এটা তো সে আর বিপাশা জানতো, তাহলে দাদু জানলো কি করে? এটা কি সবাই জানে? তাহলে তো আরো অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রোদসী এমন দৃষ্টিতে তাকানো দেখে দাদু বুঝলো রোদসীর মনের কথা, তাই বলল, চিন্তা করিস না, এটা এখনো উচ্ছ্বাস জানে না, আমরা জানতে দেইনি। বৃষ্টির থেকে আমরা জেনেছি, বৃষ্টি, উদয় আর আমি জানি এই ব্যাপারে, আর কেউ জানে না। ও তোকে যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় গেলে ওই লোকগুলো তোকে পতিতালয়ে যে বিক্রি করে দিত। ভাগ্য তোর ভালো, তাই তুই যেতে পারিসনি। এসব কথা উচ্ছ্বাসকে আমরা জানাইনি, তাহলে ও বিপাশাকে খুন করতেও পিছপা হতো না, আর এই ব্যাপারে জানবেও না। তাতে কি আর শাস্তি দিব? সে নিজের কর্মের শাস্তি ভোগ করছে। ডক্টর বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না। আসলে আমরা কারো খারাপ চাইলেও বা করলে সেটা উপরওয়ালা তাকে ফেরত দেয়, সেই শাস্তি দুনিয়ায় ভোগ করিয়ে নেয়। রোদসী দাদুর কথা বুঝতে পারছিল না। দাদু কি বলছে? কিসের কর্ম, কিসের শাস্তি? আর সে বাঁচবে না মানে? দাদু আবারও বলতে শুরু করে, তোদের অনেক কিছুই বলা হয়নি, আমি নিজেই চাপিয়ে গিয়েছি। এগুলো জানালে এ বাড়িতে আর কিছু মানুষ কোনো সম্মানের স্থানে থাকতো না, কিন্তু এবার তোকে বলতে বাধ্য হচ্ছি। তোদের উর্মিলা আর রাশেদের কথা বলেছি ঠিকই, কিন্তু তাদের মাঝে তৃতীয় ব্যক্তির কথা আমি চাপিয়ে গেছি, আর যার জন্য ওদের সংসারে এত বড় একটা ফাটল ধরেছে, সেই ব্যক্তিই বিপাশা। ঠিক ধরেছিস, ওই সব নষ্টের মূল। রোদসী চমক যেন কাটছিলই না। সে মনে হচ্ছে গোলক ধাঁধায় আটকে যাচ্ছে। এসব কি আসলেই? যে মানুষটা এগুলো করেছে তাকেই কিনা রোদসী বিশ্বাস করে ঘর ছেড়েছিল? দাদু আবারও বলতে শুরু করে, রাশেদ, বিপাশা আর উর্মিলা ক্লাসমেট ও ভালো বন্ধু ছিল। আগেই বলেছিলাম ওরা সমবয়সী। রাশেদকে বিপাশা আগে থেকেই পছন্দ করতো, তাই সে উর্মিলাকে পছন্দ করতো না, কিন্তু বন্ধুত্বের খাতিরে তা প্রকাশ করতে পারেনি, তাই সে অন্যভাবে চাল চালে। উর্মিলাদের বাসায় রাশেদ উর্মিলার ব্যাপারে জানিয়ে দেয়। তারপরই উর্মিলাকে তার বাসায় গন্ডগোল করে আটকিয়ে রাখে। বিপাশা ওদের এত সুন্দরভাবে ব্রেন ওয়াশ করেছে, তারা আমাদের প্রস্তাব দেওয়ার পরও আমাদের সবসময় নাকচ করে দেয়। এই স্তর বিপাশা জিতে গেলেও পরের চালে আর লাভ হয়নি। উর্মিলা তার ভাবির সাহায্যে আমাদের বাসায় চলে আসে, ওদের বিয়ে দিয়ে দেই। তাই সেই রাগে ক্ষোভে বিপাশা দেশের বাইরে চলে যায়। বিয়ের পরের দিন সকালে উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে, তবে উর্মিলা এক কথায় বলেছে এখান থেকে ও এক পাও কোথাও যাবে না। এতে ওদের বাড়ির মানুষ অনেক আজেবাজে আচরণ করে, সম্পর্ক ছিন্ন হয়। উর্মিলা কষ্ট পেলেও সব কিছু মেনে নেয়, কারণ এই সব কিছুর জন্য ও নিজেকে দায়ী মনে করত। এভাবে দিন কেটে গেল, ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়তে লাগলো। পড়াশুনো কমপ্লিট করলো, তবে বলে না সুখের দিন বেশি দিন থাকে না, তেমনি রাশেদ আর উর্মিলার মধ্যে একটু কথা কাটি রাগারাগি দিনকে দিন বাড়তে লাগলো। এর মধ্যে মাঝে মাঝে রাশেদকে দেশের বাইরে যেতে হতো। আমি বুঝতে পারছিলাম না কি থেকে কি হচ্ছে। পরে এত ঝামেলা দেখার পর আমি নিজেই উর্মিলাকে বলি বাচ্চা নিতে। উর্মিলা আমার পরামর্শ নিয়ে বাচ্চা কনসিভ করে, কিন্তু দুর্ভাগ্যবশত 5 মাস থাকাকালীন সেই বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ওটার পরে উর্মিলা অনেক ভেঙে পড়ে, তার অবস্থা পাগল প্রায়। প্রথম বাচ্চা নষ্ট হবার পর সবার অবস্থাই খারাপ, কি করবে না করবে অনেক ডাক্তার দেখালাম, সবাই জানালো 3 মাস পর থেকে আবার চেষ্টা করতে।
আর যে ওষুধ দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো খেতে। এভাবে দেখতে দেখতে 4 মাসের মাথায় আবার কনসিভ করলো। তবে প্রথমবারে এত ধকলের কারণে শরীর তখনও ঠিক মতো ভালো হয়ে ওঠেনি। সব প্রেশার এবং মেডিসিনের ইফেক্ট পড়ে উচ্ছ্বাসের ওপর। যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাস জন্ম নেবার, ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিসক্যারেজ গেছে, তাই এখনও মানসিকভাবে অত ভালো প্রস্তুত না। সাথে শরীরে যে ঘাটতিগুলো ছিল ওটা পূরণ হয়নি। বাচ্চা জন্ম হলে হয় মা বাঁচবে, না হয় বাচ্চা, যা উনাদের হাতে নেই। বাচ্চা জন্ম দিতে যে উর্মিলা মারা যায়। আর এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে ওর অসুস্থতার জন্য যে ওষুধগুলো উর্মিলা নিয়েছিল তার প্রভাব পড়ে উচ্ছ্বাসের ওপর। আমরা ডাক্তার দেখাই। এতে সমস্যার মাঝে আমাদের ব্যবসায় লস খাওয়াতে উচ্ছ্বাসের দাদা মারা যায়। সাথে উর্মিলা মারা যাওয়াতে তাদের বাড়ির লোকেরা ক্ষেপে আমাদের নামে কেস করে। সব কিছু সামলাতে অনেক টাকা ঢালতে হয়েছিল, সাথে ব্যবসার লস। এগুলো পূরণ করতে ওরা 2 ভাই ঠিক করলো দেশে আর বাহিরেরটা তারাই দুজনেই সামলাবে। তাই মাসুদকে দেশে আর রাশেদকে বাইরে চলে যেতে হয়। রাশেদ বাইরে গেলে উচ্ছ্বাসকে আমি সামলাতে লাগলাম। আর দেশের কাজে হাত লাগায় মাসুদ। একটু একটু করে সব দেনা লস কাটিয়ে উঠেছে। উচ্ছ্বাসকে কেবল স্কুলে ভর্তি করিয়েছি, তার মাঝেই খবর আসে রাশেদ বিদেশে বিয়ে করেছে। রাশেদ বিদেশে বিপাশাকে বিয়ে করেছে। খবর শুনে আমরা হতবাক হয়েছিলাম, কিভাবে যে কি করলো। আমরা জানতাম না, বিপাশার সাথে রাশেদের কোনো যোগাযোগ ছিল না তাহলে। কিন্তু তারা যে বিয়ে করে নিয়েছে সেটা সবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আসলে এটা আমাদের অনেক অদ্ভুত খবর। তারপর জানতে পারি বিপাশার সাথে রাশেদের পরকীয়ায় জড়িয়ে যাওয়াতে তখন প্রায় উর্মিলার সাথে রাশেদের ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো। এত হতবাক বোধহয় আমি আমার গোটা জীবনে হইনি। এটুকু বলেই দাদু থামলো, তারপর বলল, উচ্ছ্বাসের খেয়াল আমরা ঠিক মতো রাখতে পারিনি। ওকে হোস্টেলেই রাখা হয়েছে। এত সমস্যার কারণে ওর যে অসুস্থতা রয়েছে তা এক প্রকার ভুলেই গেছিলাম। ও বাসায় আসতো না, হোস্টেলে একা একাই থাকতো। তারপর ছেলেটা যখন বুঝতে শিখলো, কেমন চুপ হয়ে নিজের মতো থাকতে লাগলো। ভার্সিটিতে ওঠার পর নিজের মতো বাসায় উঠে গেল। আসতো না এই বাসায়। মাঝে মাঝে আমি কল দিতাম বা দিতাম না, বা ও দিত, অতটুকুই। তাই এত কথা কেউ জানে না, আমিই জানতে দেইনি। কি করব বল, সংসারটা তো আমারই। ওর যে সমস্যা এটা ওর জন্ম থেকেই, কাউকে পায়নি তো। ওর জিনিস কাউকে দিতে চায় না। যা ওর তা ওরই। ওর ভাগাভাগি জিনিসটা পছন্দ না, হারিয়ে ফেলার ভয়। তুই ওর এই অতিরিক্ত রাগের কারণে চলে গেলি, কিন্তু ওকে বোঝার চেষ্টা করলি না। রোদসীর এসব শুনে বাকশূন্য লাগলো মনে হচ্ছে। সে কথাই হারিয়ে ফেলেছে। এর মধ্যেই অনেক জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। রোদসী আর দাদু একে অপরের দিকে তাকালো। এমন কান্নাকাটি চিৎকার চেঁচামেচির কি আছে? মৃত্যু এক অনিবার্য সত্যি, যার থেকে আমরা কখনো পিছু হটতে পারি না। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনই এক সত্য যে মানুষকে ঠকায় তাকে খোদা তাআলাও শাস্তি দেয়। বিপাশা বেগম এমনই এক নিকৃষ্ট কাজ করেছে। উর্মিলা তাকে সব সময় নিজের কাছে শুভাকাঙ্ক্ষী হিসেবে ভাবত, আর সে তার ঘর ভাঙল। আমাদের এই জিনিসটা মাথায় রাখতেই হবে। আমরা যখন যা দেখি তার সত্যি নাও হতে পারে। আর সবাই বন্ধু বলে হাত বাড়িয়ে দিলে সেটা বন্ধু নাও হতে পারে। বিপাশাই তার প্রতীক। মানুষকে হিংসা অহংকার কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে তার উদাহরণ বিপাশা বেগম নিজে। যদি বিপাশা বেগম এত বড় বিশ্বাসঘাতকতা না করত, তাহলে বোধহয় উর্মিলা বেঁচে থাকত আর উচ্ছ্বাস পেত সুন্দর একটা জীবন। বিপাশা বেগম আর পৃথিবীতে নেই। আসলে মৃত্যু কখন আসবে কেউই জানে না। রোদসী ভেবেছিল দাদুর কাছ থেকে এসে বিপাশা বেগমের সাথে দেখা করবে, কিন্তু সেটা আর হলো না। সে আগেই চলে গেছে পরপারে। সবাইকে খবর দেওয়া হলো, সবাই এসছে শেষ দেখা দেখতে। বৃষ্টি এসেই অনেক কান্নাকাটি করছে। তাকে আবিদও কোনো মতে সামলাতে পারছে না। উষা আর রুহি কোরআন শরীফ পড়তে বসে গেছে। রোদসী সবাইকে দেখতে পেলেও উচ্ছ্বাসকে দেখতে পায় না। লোকটা সকালে বের হয়েছিল কোনো কাজে, তার তো ফেরার কথা, সে এখনো আসেনি। রোদসী আশেপাশে দেখে রিন্তিহাকে মালিহা বেগমের হাতে দিয়ে তাদের রুমের দিকে যায়। রুমের দরজা খুলতেই চোখে পড়ে উচ্ছ্বাস বিছানায় থম মেরে বসে আছে। রোদসী তার কারণ বুঝতে না পেরে ধীর পায়ে উচ্ছ্বাসের সামনে যেয়ে দাঁড়ায়। তবুও উচ্ছ্বাস ওভাবেই থমকে বসেই আছে। রোদসী কিছুক্ষণ উচ্ছ্বাসকে দেখে তার পাশে বসে কাঁধে হাত রাখে এবং কাপা স্বরে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? উচ্ছ্বাস রোদসীর মুখের দিকে তাকালো। রোদসী উচ্ছ্বাসের মুখটা দেখে আঁতকে উঠল।
তার বুঝে আসছে না উচ্ছ্বাসের কি হয়েছে, তাকে এমন লাগছে কেন। উচ্ছ্বাস কোনো কথা না বলে রোদসীকে জড়িয়ে ধরে। রোদসী বুঝলো হয়তো নিঃশব্দে কাছে, তবুও সে কোনো কথা বলল না। উচ্ছ্বাসী কিছুক্ষণ পর মুখ খুলল। আমি কি থেকে কি শুরু করবো আমি জানি না, কিন্তু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবাসি। এবার যদি হারিয়ে যাও তাহলে আমি সত্যি মরে যাব। আমি জানি আমি অসুস্থ, আর এও সত্যি যে তোমাকে আমি ভাগ বা কারোর সাথে শেয়ার করতে পারবো না, কখনোই পারবো না, পারবো না। এভাবেই কিছু সময় বিড়বিড় করলো। রোদসী উচ্ছ্বাসের হঠাৎ এমন বলা কথাগুলোর মানে বুঝলো না, তবুও রোদসী উচ্ছ্বাসকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি। অভিমানে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু প্রমিস করলাম এবার আর কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না। হঠাৎ করে উচ্ছ্বাস আবারও বলে উঠল, আম্মুকে অনেক মিস করছে রোদসী। রোদসীর বুকটা যেন ধক করে উঠল। উচ্ছ্বাস কি সব কথা শুনেছে? তাহলে এত শান্ত? ঝড়ের পূর্বের পরিবেশ এমন শান্ত থাকে? রোদসীর মাথা ঘুরছে, তবুও কিছুটা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি সব শুনেছি। জানো, এর আগে নিজেকে অভিশপ্ত লাগতো, মনে মনে নিজেকে দোষারোপ করতাম। আমার জন্য মা মারা গিয়েছে, এর জন্য আমি নিজেকে ঘৃণা করতাম। তারপর জীবনে তুমি এলে, তোমাকেই ভালোবাসলাম, কিন্তু মনে মনে নিজেকে ঘৃণা করিয়ে যেতাম। তোমাকে যাতে না হারিয়ে ফেলি ভয় পেতাম, সবসময় নিজের কাছে রাখতে চাইতাম। সব ওই কারণেই। আর আজকে জানলাম আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী আমার নিজের জন্মদাতা পিতা, আর তার পাপকর্ম দায়ী। একজন তো মরে গেল, নিজের বাবাকে কি করে শাস্তি দেব, কি করে বলবো তার জন্য আমার শৈশব কৈশোর সবকিছু নষ্টের মূলে দায়ী সে। তার জন্য একটা সুন্দর পরিবেশ পাইনি, না পেয়েছে সুন্দর একটা পরিবার। আমি কি একটা সুন্দর ভালোবাসাময় পরিবার ডিজার্ভ করি না? থামলো উচ্ছ্বাস। রোদসী জানে না এখানে তার কি বলে উচ্ছ্বাসকে সান্ত্বনা দেওয়া উচিত বা বলা উচিত, তবুও সে কিছুটা সাহস নিয়ে বলে, বাবা বাবাই হয়, আর আমরা শাস্তি দেওয়ার কেউ না। খোদা সব খবরই রাখেন, এসব নিয়ে আপনার ভাবতে হবে না। যা হবার হয়ে গেছে। আপনি সুন্দর পরিবার পাননি, তাই বলে কি আমরা আমাদের মেয়েরা সুন্দর পরিবার ডিজার্ভ করে না? আপনি আমার কাছে প্রমিস করুন, আপনি নিজে যা কখনো পাননি, যা নিয়ে আফসোস হতো, তা আমাদের বাচ্চাদের কখনো বুঝতে দিবেন না। আদরে রাখবেন, বলুন, ওদের বেস্ট পাপা হয়ে থাকবেন, বলুন। উচ্ছ্বাস আর কিছু বলল না, শুধু রোদসীর মুখটা সামনে কাছে এনে পাগলের মতো চুমু খেতে খেতে বলল, আমি প্রমিস করছি সোনা, আমি ওর বেস্ট পাপা হব। রোদসীও উচ্ছ্বাসের পাগলামিকে প্রশ্রয় দিল। থাক একটা দিন উচ্ছ্বাসের মতো। তার মধ্যে যে ঝড়ের তাণ্ডব চলছে তা বাহিরে বোঝা না গেলেও রোদসী ঠিকই বুঝতে পারছে। সে নিজেও নিজের কাছে প্রমিস করল লোকটাকে সে আর কখনো কষ্ট দিবে না। বিপাশা বেগমের জানাজার কিছুক্ষণ আগে বৃষ্টি জানতে পেরেছে সে প্রেগনেন্ট। নিজের নাতি বা নাতনির খবর শুনতে পারল না বিপাশা বেগম। আহা, কি ভাগ্য! বৃষ্টি অনেক কান্নাকাটি করছিল, পাগলামি করছিল, তাই ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এদিকে বর্ষার অবস্থাও নাজুক। বিপাশা বেগমের বাড়ি থেকে লোক এসেছিল, সবকিছু সামলাতে হয়েছে রোদসী, রুহি আর রুষাকে। এদিকে রোদসী সেলাইয়ে টান লাগায় সেও প্রায় অসুস্থ হয়ে পড়েছে, তাই সে রুমে চলে এসছে। বিপাশা বেগমকে কবর দিয়ে আসার পর উচ্ছ্বাস যখন রোদসীকে ঘরে শুয়ে থাকতে দেখে, সে কিছুটা বিচলিত ভঙ্গিতে এসে জিজ্ঞেস করে রোদসীর কি হয়েছে। রোদসী জানায় তেমন কিছু না, একটু সেলাইয়ে টান লেগেছে, যার জন্য ব্যথা করছে। উচ্ছ্বাস আবারও বিচলিত হয়ে বলে, মেডিসিন নিয়েছো? রোদসী আর কিছু বলার আগেই দরজায় কড়াঘাত পড়ে। রোদসী প্রশ্নাত্মক চাহনি নিয়ে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে, কে? উচ্ছ্বাস রোদসীর দিকে তাকিয়ে আবারও দরজার দিকে এগিয়ে যায়। তারপর দরজা খুলতেই রাশেদ সাহেবের চেহারা দৃশ্যমান হয়। উচ্ছ্বাস টান টান হয়ে চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কেন এসছেন? রাশেদ সাহেব কিছু বলতে পারলেন না। একজন পিতার কাছে সন্তানের চোখে ঘৃণা দেখার থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। তবুও নিজেকে সামলে বলে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। উচ্ছ্বাসের কেন জানি এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে হলো না, তবুও নিজেকে শান্ত রেখে বলে, পাপীদের ক্ষমা করার ক্ষমতা আমার নেই,
আমার খোদাই এই ফয়সালা করবে আপনি ক্ষমা পাবেন কিনা। আমার মায়ের রুহ জানে কতটা কষ্ট দিয়েছেন আপনি। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আর পারলে আমার রুহ আমাকে ক্ষমা করবে না। আপনি আর আমার চোখের সামনে আসবেন না, আর যদি না পারেন এবং বেশি সমস্যা হয় তাহলে আমি নিজেই বাসা থেকে চলে যাব। রাশেদ সাহেব কিছু বলতে পারলেন না। আসলেই তার অন্যায়ের ক্ষমা হয় না। ছেলেটাকে সে ঠকিয়েই গেছে, পাপ তাকে অন্ধ করে দিয়েছে। যে জিনিস সাধনা ছাড়া মানুষ পায়, আসলে সেই জিনিসের মূল্য অতি কম। উর্মিলাকে পাওয়ার জন্য তার অত পরিশ্রম করতে হয়নি, তাই বোধহয় সে উর্মিলার মূল্য বোঝেনি। রাশেদ সাহেব চলে যেতে উচ্ছ্বাস দরজা বন্ধ করে রোদসীর কাছে ফিরে এসে রোদসীর পাশে বসে। রোদসী এতক্ষণ সবই শুনছিল, তবুও বাবা ছেলের মধ্যে না যাওয়ায় ভালো মনে করে সে কোনো কথা বলেনি। কিন্তু রাশেদ সাহেব চলে যাবার পরে রোদসী মুখ খোলে। এভাবে না বললেও পারতেন, সে আপনার বাবা হয়, কষ্ট পেয়েছে। আর যে কষ্ট আমাকে দিয়েছে, মাকে দিয়েছে। রোদসী তার জবাব দিতে পারল না। উচ্ছ্বাস রোদসীর জবাব আশা না করে রোদসীর বুকে আশ্রয় নেয়। রোদসীর বুকে মাথা রেখে মেয়ের কথা জিজ্ঞেস করলে জানায় মালিহা বেগমের কাছে রিন্তিহা, তাই আর কথা না বাড়িয়ে ওভাবেই চুপটি করে শুয়ে থাকে। আর রোদসী উচ্ছ্বাসের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন। 3টি বছরে বদলে গেছে অনেক কিছু। রাশেদ সাহেব সেদিন রাতেই ফ্লাইট ধরে বাহিরে চলে গেছেন। দাদুর শরীর আগের থেকে একটু অসুস্থ। বৃষ্টি আর আবিদের কোলে ছেলে এসেছে, তাদের ছেলে আহনাফ উজাইর। ছেলেটা সারা বাড়ি মাতিয়ে রাখে। এই তো সেদিন বাচ্চা এলো দুনিয়ায়। সে কি আনন্দ বয়ে আনলো বৃষ্টি আর আবিদের জীবনে। অবশ্য উজাইর হবার সময় বৃষ্টির বয়স অপরিপক্ক ছিল বলে অনেক সমস্যাও পোহাতে হয়েছে তাদেরকে। আর অপারেশন করাতে নিয়ে যাবার পর সেদিন আবিদের যে কি কান্নাকাটি। বৃষ্টির জন্য চিন্তা করবে কি, সবাই আবিদকে সামলাতেই হিমশিম খায়। পরে যখন অপারেশন সাকসেসফুলি করে বৃষ্টিকে কেবিনে শিফট করা হয়, আবিদের এমন কথা শুনে বৃষ্টি সহ সবাই হাসিতে গড়াগড়ি খেয়েছে। সেদিন বেচারাকে লজ্জা পোহাতে হয়েছে বেশ ভালোই। বদল এসেছে রুহি আর উদয়ের জীবনেও। সারা দিন পায়ে পা লাগিয়ে ঝগড়া করেও ভালোবাসা কমেনি, বোধহয় বেড়েছে। রুহি এখন 9 মাসের প্রেগনেন্ট। বেচারি নড়তে চড়তে পারে না। চঞ্চল মানুষ চুপচাপ থাকলে বাসা খালি খালি লাগে। এর এমন শান্ত রূপ দেখে উদয়ও মজা নিতে ভুলে না। সেদিন হসপিটালে যেয়ে আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারে তাদের মেয়ে আসবে। কি নাম রাখবে সে নিয়েও একচোট ঝগড়া হয়েছে। শেষে রুহি উদয়কে রাগ রাগ গলায় বলে, শুনুন অস্ত, মেয়ে আমার, পেটও আমার, ধরেছেও আমি, তাই নাম আমিই রাখবো। উদয়ও কম যায় না, সেও রাগ রাগ গলায় বলে, বললেই হলো, দিয়েছি তো আমি। ব্যাস হয়ে গেল। এই নিয়ে প্রতিদিন তাদের ঝগড়ার শেষ নেই। এত এত বদলের মধ্যে সব থেকে সুন্দর বদল এসেছে উষা মেহজাবিন আর ডক্টর মুনিফ শব্দের জীবনে। আজকে সেই শুভ দিন। আজকে তাদের সম্পর্কে নতুন নাম দেওয়া হবে। এই সম্পর্কটার প্রস্তাব শব্দ নিজেই উচ্ছ্বাসের কাছে রাখে। প্রথমে উচ্ছ্বাস একটু গড়িমসি করলেও রোদসীর বোঝানোতে সে সব মেনে নেয়। এই তো লাল একটা বেনারসি পরিয়ে উষাকে বসানো হয়েছে শব্দের বিপরীত পাশে। হুজুর কবুল বলতে বললে শব্দ সময় নিয়ে রোদসী আর উচ্ছ্বাসের মুখের দিকে তাকায়। রোদসী চোখের পলক ফেলে আশ্বস্ত করতে শব্দ কবুল বলে। এই সময়টায় সবার মনে হচ্ছিল দম আটকে ছিল। শব্দ কবুল বলতেই আসে উষার পালা। সবাই এমন আরো সংকীর্ণ হয়। রোদসী যেয়ে উষার পাশে বসে উষার মাথায় হাত রাখে। উষার মাথায় হাত রাখতে উষা উপরে তাকিয়ে দেখে রোদসী পাশে উচ্ছ্বাসও তার মাথায় হাত রেখেছে। সেখান থেকে চোখ সরিয়ে মা বাবার দিকে তাকায়। এদের ছেড়ে এই একটা শব্দ উচ্চারণ করলে সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাবে। মাথায় থাকবে অনেকগুলো দায়িত্ব। বাবা মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে এখান থেকে পালিয়ে যেতে পারত। এই দিনটা কেন প্রতিটা মেয়ের জীবনে আসে, আর কেনই বা মা বাবার থেকে একটা অজানা গন্তব্যে পা বাড়াতে হয়। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এসব ভাবতে ওষার দম বন্ধ হয়ে আসছে। সব শেষে চোখ রাখে উদয়ের উপর। উদয় হাসি মুখে বোনের দিকে তাকিয়ে আছে। তার পাশে রুহি বসে আছে। মেয়েটাকে কি সুন্দর লাগছে। তার পাশেই আবিদ আর বৃষ্টি দাঁড়িয়ে আছে। পাশে দাদু বসে আছে। দাদুর শরীরটা ভালো যাচ্ছে না। সব শেষে চোখ রাখে তার পাশে রিন্তিহা আর উজাইর তার পাশেই বসে আছে। উষা চোখ বন্ধ করে একটা ঢোক গিলে বড় একটা শ্বাস টানে। তারপর তার আগাম ভবিষ্যতের কথা চিন্তা করে বলে, কবুল।
আলহামদুলিল্লাহ, অবশেষে উষা এবং শব্দের বিয়ে হয়। তাদের পাশাপাশি রেখে উষার বান্ধবীরা আয়না এনে শব্দের হাতে ধরিয়ে দেয়। আয়নাতে একটা লজ্জায় লাল হয়ে যাওয়া বউকে সে দেখছে। এই মেয়েটা এখন তার বউ। কি সুন্দর লাগছে মেয়েটাকে। শব্দ যতবার মেয়েটাকে দেখে মুগ্ধ হয়। উষার বান্ধবীরা এবার শব্দের এমন আয়নায় একধানে তাকিয়ে থাকা লক্ষ্য করে হাসাহাসি শুরু করে দেয়। বেচারি উষা তো লজ্জায় মরি। উষা এখন পালে পাতাল ফুঁড়ে ঢুকে যেত। এই বজ্জাতগুলো পেয়েছে তাই লজ্জা দিতে এক পাও পিছোচ্ছে না। উষারও সময় আসবে, তখন দেখাবে উষা মেহজাবিন কি জিনিস। এর মধ্যে কানে আসলো উষার বান্ধবীরা শব্দকে বলছে, বললেন না তো দুলাভাই, আয়নায় কাকে দেখেন? আমার জীবনের প্রতিটা ভোর, প্রতিটা দিন, প্রতিটা সময়। শব্দের এমন জবাবে সবাই হাসাহাসি শীষ বাজিয়ে হৈ হৈ করে উঠল। আর বেচারি উষার মনে হচ্ছে এবার সে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। সে আর চোখ উঠিয়ে আয়নায় চোখ রাখতে পারল না। উচ্ছ্বাস রোদসীকে খুঁজতে খুঁজতে রুমে এসে দেখে পুরো রুমই অন্ধকার, শুধু ড্রেসিং টেবিলের ওখানে একটা মোম জ্বলছে। আর ওখানে রোদসী বসেই কি যেন করছে। উচ্ছ্বাস ধীর পায়ে এগিয়ে আসতে রোদসী এসে হুট করে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। হুট করে ধরায় সামলাতে না পেরে এক পা পিছিয়ে যায় উচ্ছ্বাস। তবুও সামলে নিয়ে রোদসীকে সেও জড়িয়ে ধরতেই রোদসীর কণ্ঠ ভেসে আসে, Get ready to be a father again. Get ready to enjoy the best moment of fatherhood. Get ready to feel the beauty of our pregnancy. বলেই উচ্ছ্বাসের হাতে কিছু একটা গুজে দিল রোদসী। উচ্ছ্বাস রোদসীর কথা শুনে স্তব্ধ। সে তার নিজের মধ্যে নেই। কোনো মতে হাতটা উঁচিয়ে ধরতে একটা প্রেগন্যান্সি কিট বেরিয়ে আসে। আর তাতে লাল দুটি দাগি স্পষ্ট। উচ্ছ্বাসের চোখ ছলছল করে ওঠে। উচ্ছ্বাস রোদসীর দিকে তাকালে রোদসী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই উচ্ছ্বাস রোদসীর সারা মুখে চুমু এঁকে দিল। আবারও শক্ত করে জড়িয়ে ধরে। রোদসীও চুপ করে থাকে। কিছুক্ষণ পর কাঁধের কাছে গরম কিছুর অস্তিত্ব পেল। উচ্ছ্বাস ফোঁপাচ্ছে। রোদসী অবাক হয়ে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন? খুশি হননি? আমি বাবা, আমারও বাবা হচ্ছে। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে? আমি উড়ছার সময়টাতে ছিলাম না, বাবা হবার অনুভূতিটা এনজয় করতে পারিনি। এবারের সময় এক একটা মুহূর্ত আমি মিস করতে পারবো না। আমার কত খুশি লাগছে আমি তো বোঝাতে পারবো না। উড়ছার পর আর একটা ছোট্ট প্রাণ আমাদের কাছে আসবে, থাকবে। ছোট ছোট তুলতুলে শরীর, হাত পা সারা বাড়ি ঘুরে বেড়াবে, মাতিয়ে রাখবে। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আমি আবারও বাবা হব। আগের বারেরটা রাগ, জেদ, ভয়, অভিমানের সময় হয়ে এসেছে। এবারেরটা ভালোবাসায় আমাদের জীবনটা পূর্ণ করতে আসছে। এটাই সত্যি। এটা বলে রোদসী উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। উচ্ছ্বাস রোদসীকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে রোদসী আর পালাতে না পারে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।